সবাইকে স্বাগত জানাচ্ছি এই সপ্তাহের কানাডা ডায়েরিতে। কানাডা ও আমেরিকায় এক সপ্তাহে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব খবর জানাতে আপনাদের সঙ্গে আছি আমি বনাঙ্কুর মুস্তাফা, কানাডার টরন্টো থেকে। শুরুতেই প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের খবর। টেলিফোনে কথা বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার খ্যাপাটে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানা যায়, পুতিনকে ইউক্রেনে আগ্রাসন কমাতে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প, তবে এ দাবি সম্পূর্ণ নাকচ করেছে ক্রেমলিন। নির্বাচনে জিতলে একদিনের মধ্যে বন্ধ করে দেবেন ইউক্রেন যুদ্ধ, এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে চেষ্টায় কি করছেন তিনি? কারণ মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, বৃহস্পতিবার পুতিনের সাথে ফোনে কথা বলেছেন ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হুঁশিয়ারি দেন ট্রাম্প। স্মরণ করিয়ে দেন ইউরোপে মার্কিন সামরিক সক্ষমতার কথা। শুধু রাশিয়াই নয়, এর একদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ট্রাম্পের কথা বলার খবরও সামনে এসেছে। ওয়াশিংটন পোস্টে দাবি করা হয়, পুতিনের সাথে কথা বলার ব্যাপারে আগেই জানানো হয়েছিল কিয়েভকে, তবে এ দাবি নাকচ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পুতিনের সাথে ট্রাম্পের ফোনালাপের খবরটি সামনে আসার 24 ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন করে ক্রেমলিন, যাতে বলা হয় কথোপকথনের পুরো বিষয়টি মিথ্যা। এখন পর্যন্ত কোনো বিষয়েই বাক্যালাপ হয়নি দুই নেতার মধ্যে। এটি সম্পূর্ণ মিথ্যে, পুরো বিষয়টাই বানানো। এই খবরটি অনেক বড় এবং পুরনো গণমাধ্যমে প্রকাশিত হলেও এতে নিঃসন্দেহে কোনো সত্যতা নেই। এতেই বোঝা যায় তাদের গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের গ্রহণযোগ্যতা কতটুকু। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পেসকভ আরও বলেন, ট্রাম্পের সাথে আলাপ করার কোনো রকম পরিকল্পনা নেই প্রেসিডেন্ট পুতিনের। বিশ্বে বাড়তে থাকা জলবায়ু সংকট নিরসনে পরমাণু শক্তির উপর নতুন করে জোর দেওয়া হচ্ছে এবং ইউরেনিয়াম মজুদ এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে পরমাণু শক্তিতে কানাডার ভূমিকা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইউরেনিয়ামের বিশাল মজুদের সাহায্যে কানাডা আগামী বছরগুলোতে পরমাণু শক্তির সুপার পাওয়ারে পরিণত হতে পারে। জলবায়ু সংকট নিরসনে পরমাণু শক্তির দিকে ঝুঁকছে উন্নত দেশগুলো। এ তালিকায় অন্যতম নাম কানাডা। বর্তমানে ইউরেনিয়াম মজুদের দিকে জোর দিচ্ছে দেশটি। বিপুল ইউরেনিয়াম মজুদের ফলে আগামী বছরগুলোতে পরমাণু শক্তির সুপার পাওয়ারে পরিণত হতে পারে উত্তর আমেরিকার দেশটি। খনন থেকে উৎপাদন পর্যায়ে পারমাণবিক জ্বালানিতে কানাডা একটি টাওয়ার 1 নিউক্লিয়ার জাতি হিসেবেও পরিচিত। এরই মধ্যে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে কানাডা। বিভিন্ন কোম্পানি শুরু করেছে খননের কাজ। এর মধ্যে অন্যতম নেক্সটজেন। ইউরেনিয়াম সংগ্রহের জন্য এই কোম্পানির প্রকল্প ব্যয় প্রায় $4 বিলিয়ন। 2028 সালের মধ্যে নেক্সটজেনের খনি বাণিজ্যিকভাবে চালু হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়ন্ত্রকদের অনুমোদন পেলে নেক্সটজেনের প্রকল্পটি আগামী দশকে বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদনকারী হিসেবে জায়গা করে নেবে। এ বিষয়ে ম্যাকমাস্টার ইউনিভার্সিটির নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং প্রফেসর মার্কাস পিরো বলছেন, পারমাণবিক জ্বালানির ক্ষেত্রকে বিশেষ করে তোলে উচ্চ গ্রেডের ইউরেনিয়াম। উৎপাদিত ইউরেনিয়াম অন্যান্য দেশে বিক্রির জন্য কঠোর নিয়ম তৈরি করেছে কানাডা। শুধুমাত্র পারমাণবিক শক্তি উৎপাদনেই ইউরেনিয়াম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কানাডা বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদক দেশ। বিশ্বে মোট উৎপাদিত ইউরেনিয়ামের 13% হয় সেখানে। নেক্সটজেন যে প্রকল্প হাতে নিয়েছে তা বাণিজ্যিকভাবে চালু হলে উৎপাদনের হার বেড়ে হবে 25%। শুধু নেক্সটজেন নয়, এই ধরনের প্রকল্পে আগ্রহ দেখাচ্ছে অন্যান্য কোম্পানিগুলো। ফলে চালু হয়েছে অনেক নিষ্ক্রিয় খনিও। ইউরেনিয়ামের মজুদের কারণে বর্তমানে বিশ্বের মাইনিং কোম্পানিগুলো কানাডাকে পারমাণবিক শক্তির প্রধান খেলোয়াড় হিসেবে দেখছে। COP28 জলবায়ু সম্মেলনে 2050 সালের মধ্যে পারমাণবিক শক্তি উৎপাদন 3 গুণ করার প্রতিশ্রুতি দিয়েছে 20টির বেশি দেশ।
এমন বাস্তবতায় বিশেষ গুরুত্ব পাচ্ছে ইউরেনিয়াম মজুদ। বিশ্বে সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায় কানাডা, অস্ট্রেলিয়া ও কাজাখস্তানে। ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের মতে 2022 সালে বিশ্বে সর্বাধিক ইউরেনিয়াম উৎপাদন হয় কাজাখস্তানে 21,000 টন। 7,400 টন ইউরেনিয়াম উৎপাদন করে এর পরেই ছিল কানাডা। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক সংস্থা IRCC গত 1 নভেম্বর থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের সংশোধিত নতুন নিয়ম ঘোষণা করেছে। এ নিয়মে বিদেশি শিক্ষার্থী, বিশেষ করে কলেজ স্নাতক শিক্ষার্থীদের জন্য ব্যাপক পরিবর্তন এসেছে। নতুন এই নিয়মে পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিটের জন্য যোগ্য বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। ভালো মানের শিক্ষা ব্যবস্থা ও উন্নত জীবনের আশায় প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পাড়ি জমান কানাডায়। সেখানে পড়াশোনার পাশাপাশি থাকে কাজের সুযোগও। তবে চলতি মাস থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে নতুন নিয়ম ঘোষণা করেছে দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক সংস্থা IRCC, যাতে বিপাকে পড়তে পারে সেখানে পড়তে যাওয়া অনেক বিদেশি শিক্ষার্থী। এই নিয়মের আওতায় পরিবর্তন এসেছে কলেজ স্নাতক শিক্ষার্থীদের ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে। এতে পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিটের জন্য বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা আগের চেয়ে কমে যাবে। তবে যেসব শিক্ষার্থী 1 নভেম্বরের আগে স্টাডি পারমিটের আবেদন করেছেন বা পেয়েছেন, তারা আগের নিয়ম অনুযায়ী পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য যোগ্য হবেন। এই সময়ের পরে আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে নতুন নিয়ম। IRCCর নতুন নিয়মে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারীরা পড়াশোনার ক্ষেত্র বিশেষে কোনো সীমাবদ্ধতা ছাড়াই 3 বছর পর্যন্ত পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের যোগ্য হবেন। আর কলেজ স্নাতকদের জন্য কিছু প্রোগ্রামে নতুন নিয়ম মানতে হবে। কলেজ স্নাতকদের জন্য ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে 966টি প্রোগ্রাম আওতাভুক্ত করেছে IRCC। এর মধ্যে কৃষি ও কৃষিখাদ্য, স্বাস্থ্যসেবা, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, স্কিল ট্রেড ও ট্রান্সপোর্টেশন খাত রয়েছে। তবে ট্যুরিজম, হসপিটালিটি ও বিজনেস স্টাডিজ বিষয়গুলো এই তালিকায় না থাকায় বিদেশি শিক্ষার্থীদের কাজ পাওয়ার ক্ষেত্র অনেক কমে আসবে। এতে কানাডায় কাজের সুযোগ খুঁজছেন এমন শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছে অনেক বাংলাদেশি শিক্ষার্থীও। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি, বাড়ি ভাড়া সহ জীবনযাত্রার মান বেড়ে যাওয়ায় অভিবাসী কমানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার, যার ফলে শুরুতেই বিদেশি শিক্ষার্থীদের ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে জুড়ে দেওয়া হয়েছে নতুন কিছু নিয়ম। টরন্টো স্টারের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের প্রথমার্ধে 1,05,000-এর বেশি শিক্ষার্থীকে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে। দর্শক, এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহবুবুল হক ওসমানী। তিনি কানাডার রিয়েল এস্টেট মার্কেটের একজন অভিজ্ঞ এজেন্ট। অভিবাসন ইস্যুতে কথা হবে তার সাথে। ওসমানী, আমরা বাংলাদেশে একসঙ্গে মিডিয়াতে কাজ করতাম এবং আপনি ওখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করতেন। তো যে বিষয়টি আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে কানাডায় আসার পরে আপনি রিয়েল এস্টেটে কাজ শুরু করলেন, এই যে বিশাল একটা পরিবর্তন, এটা কেমন উপভোগ করছেন এবং এই পরিবর্তনটা কেমন প্রভাব ফেলেছে আপনার জীবনে? আপনার অভিজ্ঞতা সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। বনাঙ্কর, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ চ্যানেল 24-কে এবং যারা কানাডা থেকে এই কানাডা ডায়েরির এত চমৎকার একটা আয়োজন আপনারা করছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই। আসলে মানুষের জীবন তো পরিবর্তনশীল, তাই না? যে আমরা এক এক জায়গাতে এক একভাবে আমরা চাই যে আমাদের জীবনটা যেন সুন্দর করে আমরা গুছিয়ে নিতে পারি। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশে যখন ছিলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষকতা, পাশাপাশি টেলিভিশনে এই চ্যানেল 24-এর সঙ্গেই দীর্ঘ একটা সময় পার করেছি। যখন এই প্রবাসে আসলাম তখনও মনে হয়েছে যে এমন কিছু একটা করা যেটাতে আমি আসলে এনজয় করতে পারি, আমার ভালো লাগে। বাংলাদেশেও যেমনটা ছিল, শিক্ষকতা এবং পাশাপাশি সংবাদ উপস্থাপনা, টকশোতে ভালো লাগতো। এখানে এসে মনে হলো যে মানুষের সঙ্গে থাকা বা মানুষের একটা সেবামূলক কাজের মধ্যে থাকা, সেইটা আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বেস্ট হচ্ছে রিয়েল এস্টেট এই জায়গাটাতে। তো ধীরে ধীরে সেই জায়গায় আপনারা জানেন যে এখানে রিয়েল এস্টেট এজেন্ট হতে গেলে পড়াশোনা করতে হয়, লাইসেন্স নিতে হয় এবং আস্তে আস্তে করে এই প্রফেশনটাতে কিভাবে যেন জড়িয়ে গেলাম। কিন্তু ভালো লাগে এই জন্য যে বাংলাদেশি মানুষদের জন্য কিছু করতে পারছি এবং শুধুমাত্র বাংলাদেশি মানুষ না, আমরা যারা রিয়েল এস্টেট প্রফেশনে এখানে রয়েছি তাদের তো শুধু বাংলাদেশের মানুষ না, আমরা অন্যান্য কমিউনিটির
ভারতীয় বলেন, আমার এমনও রয়েছে ইরানিয়ান ক্লায়েন্ট রয়েছে যাদের আমি ইতিমধ্যে 4টা বাড়ি কিনে দিয়েছি একজনকে, এরকম ক্লায়েন্টও আছেন। সো আমার ভালো লাগার জায়গাটা হচ্ছে যে মানুষের সঙ্গে থাকতে পারছি, মানুষকে আমার সেবাটা তাদেরকে দিতে পারছি, আমার সার্ভিসটা দিতে পারছি, এটাই আমার ভালো লাগা। এই পরিবর্তনটা আমি চমৎকারভাবে উপভোগ করছি এই প্রবাসে কানাডাতে বসেও। এই যে একটা বিশাল পরিবর্তন এসেছে আমাদের কানাডার স্পেশালি ইকোনমিক সেক্টরে, এটার প্রভাব তো অবশ্যই রিয়েল এস্টেটেও পড়েছে, স্পেশালি কোভিডের পরবর্তী সময়ে। তো এখনকার যে রিয়েল এস্টেটের প্রকৃত অবস্থা, সেটা আপনি কেমন দেখছেন আমাদের দর্শকদের জানাবেন। দেখেন, রিয়েল এস্টেট মার্কেটটাও কিন্তু মানে যদি ধরেন ইমিগ্রেশনের কথা আমরা বলি, ইমিগ্রেশন রিয়েল এস্টেট সবসময় পরিবর্তনশীল কানাডাতে, এবং এই দুইটারই বেশ গ্রহণযোগ্যতা, এবং বিশেষ করে যারা এই কানাডাতে আসতে চান ইমিগ্রেন্ট হয়ে বা নানানভাবে পড়াশোনা করতে আসতে চান, তাদের মধ্যে আমরা দেখি যে একটা কি বলে যে সবসময় একটা আগ্রহ। বাংলাদেশের প্রচুর মানুষ আসছেন এই দেশে, পাশাপাশি আমরা বিভিন্ন দেশের মানুষজনকেও দেখছি এই দেশে আসছেন, এবং এখানে আসার পরে রিয়েল এস্টেট জায়গাটাতে ইনভেস্টমেন্ট করা এটা অনেকেরই একটা আমি দেখেছি অন্তত যে যারা আসছেন তারা চেষ্টা করেন যে রিয়েল এস্টেট মার্কেটটাতে থাকতে এখানে, কারণ এইটা একটা খুবই প্রফিটেবল মার্কেট। হ্যাঁ, একটু বুঝে শুনে তারপরে এই মার্কেটটাতে সবাইকে আসতে হয়। সব শেষে আপনার কাছে জানতে চাইবো, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, কারণ হচ্ছে যে যারা কানাডায় এখন আসছেন তাদের মধ্যে রিয়েল এস্টেটের কাজ সম্পর্কে অনেক আগ্রহ জন্মাচ্ছে, এটা অনেক পপুলার একটা সেক্টর। তো আপনার কাছে জানতে চাইবো যে বর্তমানে যারা বাংলাদেশ থেকে এখানে আসছেন, তারা যদি রিয়েল এস্টেটে কাজ করতে চান, একজন রিয়েল এস্টেটের প্রফেশনাল এজেন্ট হিসেবে আপনি তাদেরকে কি অ্যাডভাইস দিতে চাইবেন? আমি ডেফিনেটলি তাদেরকে ওয়েলকাম করব এই জন্য এই প্রফেশনে, কারণ দেখেন প্রচুর মানুষ, বাংলাদেশি মানুষ এই দেশে আসছেন। শুধুমাত্র বাংলাদেশি মানুষ না, আমাদের সাউথ এশিয়ান মানুষ, ভারতীয়রা আসছেন, পাকিস্তানিরা, এমনকি বিশ্বের অন্যান্য দেশের মানুষজনও কিন্তু এই দেশে আসছেন। এবং যারা আসছেন একটা সময় তারা কিন্তু 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছরের মধ্যে তারা কিন্তু নিজেরা তৈরি হয়ে যাচ্ছেন একটা বাড়িতে ইনভেস্ট করার জন্য। আপনি নিজেকে তৈরি করতে পারলে আপনি নিজেই একটা বাড়ির মালিক হয়ে যেতে পারবেন। তো আমি বলবো যে এই মানুষজনের সংখ্যা বাড়বে, এবং মানুষ যত এই দেশে আসছেন এই জায়গাটাতে ইনভেস্টমেন্টও বাড়বে রিয়েল এস্টেটে। সুতরাং বাংলা ভাষাভাষীর মানুষ যারা ইভেন আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন, আমি বলবো যে ডেফিনেটলি ওয়েলকাম টু দিস প্রফেশন। ওসমানী, আপনার এত ব্যস্ত সময়ের মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়ের জন্য। আপনাকেও ধন্যবাদ। চ্যানেল 24 এর কলাকুশলী দর্শক যারা আমাদেরকে এতক্ষণ দেখলেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দেব গত এক সপ্তাহে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর। রাজধানীতে দেশ বিদেশের 800 প্রতিনিধির অংশগ্রহণে 3 দিনব্যাপী বে অফ বেঙ্গল কনভারসেশন এর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রথম সারিতে রয়েছে বাংলাদেশ, যা প্রতি বছর উপকূলীয় এলাকার মানুষদের জীবন জীবিকাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। এই সংকট মোকাবিলা এবং টেকসই উন্নয়নে নেতৃত্ব দেওয়ার শক্তি তরুণদের রয়েছে বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Our youth have the power to lead the world in sustainable development, to create models of green growth, protecting and promoting our environment. But this requires cooperation, courage, and unshakable belief in our shared future. গেল 1.5 দশকে দেশের অর্থনীতিকে একরকম পঙ্গু করে গেছে আওয়ামী লীগ সরকার, যার বড় ক্ষত বয়ে বেড়াচ্ছে আর্থিক খাত। বিশেষ করে ব্যাংক ব্যবস্থা পৌঁছেছে চরম সংকটে, আস্থা হারিয়েছে পুঁজিবাজার, যার পেছনে কলকাঠি নেড়েছে রাজনৈতিক ছত্রছায়া ও ক্ষমতার বলয়ে গড়ে ওঠা বিশেষ শ্রেণী, যারা কেবল অর্থনীতি নয়, নীতি কৌশল এমনকি রাজনৈতিক প্রভাব বিস্তারেও রেখেছে বড় ভূমিকা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অর্থনৈতিক সংস্কার বিষয়ক সংলাপে এসব তুলে ধরে বক্তারা বলেন, এই মুহূর্তে রাষ্ট্রের মেরামত না হলে 2 পয়সা সংস্কার কোনো কাজে আসবে না। যারা আমার নির্বাহী অর্গান, যেটা আমার এক্সিকিউটিভ এবং যেটা আমার জুডিশিয়ারি, তারা 3 জনে একত্রিত হয়ে পুরো দেশটাকে এই অবস্থায় নিয়ে এসেছে। সো হোয়াট উই আর টকিং অ্যাবাউট, আপনারা বলেন না সংস্কারের কথা, রাষ্ট্রের মেরামত করার কথা বলেন না। এই রাষ্ট্রের মেরামত যদি না হয়, এই 2 পয়সার সংস্কার করে আপনি টিকতে পারবেন না।
দীর্ঘ ১.৫ দশকের অচলাবস্থা কাটিয়ে ধীরে ধীরে প্রাণের সঞ্চার বাড়ছে অর্থনীতিতে। অন্তর্বর্তী সরকারের ৩ মাসে অন্তত এমনই আভাস মিলছে বিভিন্ন সূচকে। তবে পুঁজিভূত সংকট কাটিয়ে পুরোপুরি ঘুরে দাঁড়াতে যে আরও খানিকটা সময়ের দরকার তা উঠে এলো অর্থনৈতিক সম্মেলনে উপস্থিত বক্তাদের কথায়। অর্থনীতিবিদ, ব্যাংকার ও নীতি নির্ধারকরা বলেন, ১৫ বছরে উন্নয়নের নামে বৈষম্য বাড়ানো হয়েছে অর্থনীতিতে। রাজনৈতিক ছত্রছায়ায় দেয়া হয়েছে অনিয়ম, দুর্নীতির অভিযোগ, যা পিছিয়ে দিয়েছে কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যমাত্রাকে। এ সময় ব্যাংক খাতের লুটপাট আর বড় প্রকল্পের নামে অর্থনৈতিক চর্চার সমালোচনা করেন বক্তারা। এই যে আমাদের দেশকে লুটপাট করে নিয়ে গেছে গত ১৫ বছরে, এটাকে ফেরত আনতে হবে। এটা ফেরত আনা খুব কঠিন কাজ। ১৫ বছরে আমরা প্রচণ্ড অর্থ অপচয় দেখলাম। সেটা হচ্ছে, এগুলো ঠিক মেগা প্রকল্প বলা উচিত নয়, এগুলো হচ্ছে ভ্যানিটি প্রজেক্টস। জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার এক অভাবনীয়, অবিস্মরণীয় জাগরণ দেখেছে বিশ্ব। যে জাগরণে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে স্বৈরাচারী শাসন ব্যবস্থা। প্রাণ দিতে হয়েছে হাজারো তরুণকে, আহত হয়েছেন আরও অন্তত ২০,০০০। জুলাই বিপ্লব ১০০তম দিনে পড়েছে। এই দিনে রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যান শিক্ষার্থীরা, ছিলেন আন্দোলনে নিহতদের পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জিয়ারত করেন গণকবর। পরে শহীদদের রক্তের সাথে বেইমানি করে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নমনীয় না হতে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেন তারা। যে মানুষগুলোর কারণে আমরা এই দেশটাকে নতুন একটা দেশ হিসেবে পেয়েছি, সবাই একত্র হিসেবে কাজ করলে তাদের যে এখন দুর্ভোগটা, এটা আমরা কমাতে পারবো। আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার তারা দ্রুততম সময়ের মধ্যে এখানে গণকবরগুলো শনাক্ত করে যে নিহত ব্যক্তি তাদের সকলকে আইডেন্টিফাই করে পরিবারের কাছে ফিরিয়ে দিবে। আমি আমার বাবার লাশ পেতাম, অ্যাটলিস্ট আমি আমার বাবার নিজের লাশটা আমি নিজের হাত থেকে অ্যাটলিস্ট দাফন করতে পারতাম। চট্টগ্রামের হালি শহরে সাগর তীরে বে টার্মিনালের সম্ভাব্যতা যাচাই শেষে মহাপরিকল্পনা চূড়ান্ত হয় কয়েক মাস আগে। তৈরি হয় ডিপিপিও। এরই মধ্যে রাজনৈতিক অস্থিরতা আর পট পরিবর্তনে তৈরি হয় অনিশ্চয়তা। তবে শঙ্কা কেটে গেছে গেল রোববার মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের নিয়ে নৌপরিবহন উপদেষ্টার বৈঠকের পর। দেখা দিয়েছে নতুন করে আশার আলো। সকল স্টেক হোল্ডার তাদের স্ব অবস্থান থেকে পুরো বিষয়টা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়কে অ্যাপ্রেস করেছেন এবং আমরা সিপিআর পক্ষ থেকে এখানে একটা প্রেজেন্টেশন দিয়েছি বে টার্মিনালের বর্তমান অবস্থা এবং এটার প্রয়োজনীয়তা। বে টার্মিনালের ড্রেজিং এবং ব্রেক ওয়াটার তৈরিতে $650 মিলিয়ন ঋণ দেওয়ার কথা বিশ্বব্যাংকের। এছাড়া সিঙ্গাপুর আর আরব আমিরাতের পিএসএ, ডিপি ওয়ার্ল্ড আর এডি পোর্টসের টার্মিনাল তৈরির বিষয়টিও অনেকটা চূড়ান্ত। নৌপরিবহন উপদেষ্টা বলছেন, ডিসেম্বর নাগাদ ক্যাবিনেট বৈঠকে সব বিষয়ে চূড়ান্ত হবে। দর্শক, এই ছিল আমাদের এই সপ্তাহে কানাডা ডায়েরির আয়োজনে। দেখা হবে আবারও আগামী সপ্তাহে চ্যানেল 24-এর পর্দায়। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি বনাকুর মুস্তাফা। সবাইকে সঙ্গে থাকার জন্য আরেকবার অসংখ্য ধন্যবাদ।